আসসালামু আলাইকুম। কলসকাঠি বিয়েবাকাঠি অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। প্রথমে পরিচয়টা দিয়ে নিই, আমি সকলে দেখুন সহকারী শিক্ষক কলসকাঠি বিয়েবাকাঠি। আজকে আমি যে বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করব সেটা হলো অষ্টম শ্রেণীর বাংলা প্রথম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রায় দীর্ঘ 6 মাস ধরে স্কুল বন্ধ। আমরা মূলধারার স্কুলে এখনও ফিরে আসতে পারিনি। তাই তোমাদের জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং যতদিন পর্যন্ত আমরা মূলধারার স্কুলে ফিরে আসতে না পারি ততদিন পর্যন্ত এই কলসকাঠি বিএম একাডেমি অনলাইন স্কুলের সাথে থাকবা, সে আশাই রাখবো। এবং সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করবা যাতে খুব তাড়াতাড়ি আমরা মূলধারার স্কুলে ফিরে আসতে পারি। এবং সেই পর্যন্ত নিজেরা বাসায় বসে এবং আমাদের সাথে থেকে আমরা যে বিষয়ে পাঠদান করি এটার সাথে সামঞ্জস্য রেখে তোমরা নিজেরা পাঠ আয়ত্ত করবে। তো আজকে আমি যে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হলো অষ্টম শ্রেণীর বাংলা প্রথম গল্প। প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অচেনা অতিথি। প্রথম অধ্যায় যে বিষয়টা আমরা জানবো সেটা হলো অচেনা অতিথি আসলে কি। সেই বিষয়টা সম্পর্কে তোমাদের সাথে আমি একটু অতিথির স্মৃতি বা অচেনা অতিথির স্মৃতি সেই বিষয়ে আলোচনা করব। অতিথির স্মৃতি আমরা একটু আগে বোর্ডে লিখি। অতিথির স্মৃতি কি, আগে মূল শিরোনামটা জানি যে অতিথির স্মৃতি কি, কে অতিথি এবং তার কি স্মৃতি। এই যে অতিথির স্মৃতি, এই অতিথির স্মৃতি প্রবন্ধটা মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের একটি জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা এবং সেটা তিনি তার এই ঘটনাটা, এই যে একজন অতিথি, সেই অতিথিটা কি মানুষ না কোনো পশু না অন্য কোনো জীবের সাথে তার একটা আত্মার সংযোগ বা একটা মমত্ববোধ, একটা ভালোবাসা তৈরি হয়েছে, সেটা আমরা জানবো। এই অতিথির স্মৃতিটা মূল বিষয়বস্তুটা আসলে কি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের জীবনের একটা ঘটনা যেটা তার মনে খুব বেশি প্রভাব ফেলেছিল এবং খুব বেশি দাগ কেটেছিল, সেটাই হলো অতিথির স্মৃতি। এই অতিথির স্মৃতিটা কি জন্য তার মনে এত অতিথি তার মনে দাগ কেটেছিল এবং কি জন্য তার মনে অতিথির জন্য ভালোবাসা তৈরি হয়েছিল, সেটা আজকে আমরা জানব। তো আমরা প্রথমে জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেন এই প্রবন্ধটা রচনা করেছেন, কেন অতিথির স্মৃতির প্রবন্ধ তার লেখনীর মাধ্যমে উঠে এসেছে, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। অতিথির স্মৃতি গল্পটার মূল যে প্রথম যে বিষয়বস্তু সেটা হলো লেখক তার নিজের বক্তব্য বা তার নিজের উপস্থাপনা, যে অতিথি কে এবং কীভাবে তার সাথে তার পরিচয় হলো, কীভাবে তার সাথে তার মমত্ববোধের সম্পর্ক তৈরি হলো, ভালোবাসার সম্পর্ক তৈরি হলো এবং যার কারণে সে এই প্রবন্ধ লিখতে বাধ্য হল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার খুব অসুস্থ হলেন। আমরা সবাই জানি মানুষ যখন দীর্ঘদিন ধরে অসুস্থ হয় বা মানুষ যখন দীর্ঘদিন ধরে শারীরিক কোনো সমস্যায় ভোগে তখন তার ভিতরে একটা অসুস্থতা, বিরতা এবং জড়তা এসে যায়, যেটা সে কাটাই ওঠার জন্য বা সেটা সে অসুস্থতা দূর করার জন্য তার অনেক সময় বায়ু পরিবর্তনের প্রয়োজন হয়। সেই বায়ু পরিবর্তনের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী করলেন, একবার তিনি একটা জায়গায় গেলেন যে জায়গাটার নাম দেওঘর। সেই দেওঘর নামের জায়গাটা সে বায়ু পরিবর্তনের
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে উল্লেখ করেছেন যে বায়ু পরিবর্তনে আসলে কী হয় সেটা আমরা সবাই জানি। তিনি গিয়েছিলেন তার শারীরিক অসুস্থতা দূর করার জন্য, তার জন্য তার ডাক্তারের পরামর্শে তিনি বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? দেওঘর নামক একটি জায়গায়। সেই দেওঘর নামক একটি জায়গায় তিনি গিয়েছিলেন। সেখানে তিনি একটি ভাড়া বাড়িতে অবস্থান করেন কিছুদিন। সে বাড়িতে ছিল বড় বাগান এবং প্রাচীর ঘেরা একটি বাড়ি। বড় বাগান এবং প্রাচীর ঘেরা একটি বাড়িতে তিনি অবস্থান করেন। সেই বাড়িটার চারপাশে বিভিন্ন ধরনের গাছগাছালি ছিল এবং তিনি যেহেতু অসুস্থ তাই তিনি বেশিরভাগ সময় বাড়িতে অবস্থান করেন। যখন তিনি বাড়িতে থাকতেন তখন তিনি রাত্রেবেলা যখন তিনি ঘুমাইতেন, যেহেতু তার শারীরিক অসুস্থতা ছিল, তিনি রাত্রেবেলা ভালো করে তার ঘুম আসতো না এবং যখন ভোর রাত্রের দিকে আসতো বা সকাল হবে তার আগে তিনি বিভিন্ন ধরনের পাখির কলকাকলি শুনতেন। বিভিন্ন ধরনের পাখি আসতো, বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি, বিভিন্ন ধরনের পাখির তিনি কলকাকলি শুনতেন এবং যখন এই পাখিগুলোর কলকাকলি তিনি শুনতেন তার মন তখন ভরে যেত এবং তার অসুস্থতা অনেকটাই দূর হয়ে যেত। এবং তিনি রোজ মনে রাখতেন যে কী কী পাখি ওখানে আসতো, কোন কোন পাখি গান গাইতো, কোন কোন পাখি চলে যেত, কোন পাখি কয়টা আসতো, সেটা সে খুব ভালো করে পর্যবেক্ষণ করতেন। কারণ তিনি যেহেতু অসুস্থ ছিলেন, তার হাতে করার মতো কোনো কাজ ছিল না, তার শরীর অসুস্থ ছিল, তাই তিনি বসে বসে এসব পাখির গান শুনতেন এবং তিনি সেগুলো অবলোকন করতেন যে কোন কোন পাখি আসতো, কোন কোন পাখি যাইতো। এবং তিনি রোজ খেয়াল করতেন যে একজোড়া বেনেবৌ পাখি রোজ আসতো এবং ইউক্যালিপটাস নামে একটি গাছের ডালে বসে রোজ হাজিরা হেঁকে যেত। এখানে হাজিরা বলতে বোঝাচ্ছে যে রোজ একই সুরে গান গেয়ে যেত। একজোড়া বেনেবৌ পাখি, হলুদ রঙের বেনেবৌ পাখি ইউক্যালিপটাস গাছের ডালে বসে রোজ হাজিরা হেঁকে যেত এবং তিনি সেটা খুব মনোযোগ সহকারে শুনতেন। যখন দেখলেন তিনি যে দিন দুই পাখি দুটো আসলো না, তখন তিনি ভীষণ চিন্তিত হয়ে গেলেন যে পাখি দুটো কী হলো, পাখি দুটো কোথায় গেল, কেন সে আসছে না। এই যে তিনি চিন্তিত হয়ে গেলেন, তারপর তার মধ্যে এই ভাবনাটা কাজ করলো যে কেন পাখি আসছে না, কেন আমি দুটো পাখিকে দুদিন ধরে দেখছি না। তখন তার মনে এই ভাবনাটা আসলো যে পাখি দুটোকে বেদে ধরে নিয়ে গেছে। বেদ হলো এক ধরনের শিকারি, যারা পাখি শিকার করে বাজারে বিক্রি করে। তিনি ভাবলেন যে হয়তো এদেশে অনেক বেদ আছে, বেদের প্রচলন আছে, তারা পাখি ধরে চালান করে দেয়। তিনি ভাবলেন যে হয়তো এই বেদেরা পাখি দুটো ধরে বিক্রি করে দিল। কিন্তু 2 দিন পর যখন আবার যথারীতি পাখি দুটো এসে ইউক্যালিপটাস গাছের ডালে বসে হাজিরা হেঁকে যেতে শুরু করলো, তখন তার সত্যিকারের একটি ভাবনা ঘুষে গেল। তিনি তখন আবার তার মন প্রশান্তিতে ভরে গেল যে না, পাখি দুটো আছে। তার সত্যিকারের একটি ভাবনা ঘুষে গেল। এমনি করে তার সেখানে বসে সকাল কাটে, দিন চলে যায় এবং তিনি দেখেন যে তিনি বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসেন এবং তিনি বিভিন্ন ধরনের মানুষ সেখান থেকে আসা যাওয়া করতে দেখেন। যেহেতু তার শরীরে সামর্থ্য ছিল না বেড়াবার, তাই যাদের আছে তাদের প্রতি তিনি চেয়ে চেয়ে দেখতেন যে যারা রাস্তা দিয়ে হেঁটে যায়, কারা যায়, কী ধরনের মানুষ যায়, কী ধরনের মানুষ চলাফেরা করে। যেহেতু সবাই কাজকর্মের জন্য এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য রোজ রাস্তা দিয়ে আসা যাওয়া করত, তাই তিনি তাদেরকে অবলোকন করতেন এবং তিনি সেখানে খেয়াল করলেন যে এখানে মধ্যবিত্ত ঘরের পীড়িত মেয়েরা, মানে যারা দরিদ্র অসুস্থ, তারাই বেশি আসা যাওয়া করে। এবং কিছু মেয়ে তিনি দেখলেন যে তারা হলো বেরিবেরির আসামি। এখানে তিনি উল্লেখ করেছেন বেরিবেরির আসামি বলে। বেরিবেরির আসামি বলতে এটাই বোঝানো হয়েছে, আসামি বলতে আমরা কি বুঝি? আসামি বলতে বুঝি কোনো কিছু কয়েদ করা বা কোনো কিছু আটকাই রাখা। এখানে এক ধরনের রোগ বেরিবেরি, যে বেরিবেরি রোগটা হলে মানুষের পা ফুলে যায় এবং তিনি দেখলেন যে বেরিবেরি রোগের অনেক মেয়েদের এই বেরিবেরি রোগ এবং তারা সেই বেরিবেরির আসামি হয়ে গেছে। এই রোগটা নিয়ে তাদের চলতে হচ্ছে এবং সেই রোগটাকে লুকানোর জন্য তারা 8 শার্ট পাজামা পরে অথবা একদম মাটির সাথে লুটাইয়া কাপড় পরে, যাতে তাদের পায়ের এই বিকৃতিটা ঢাকা যায়। তিনি এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করলেন যে কিছু কিছু মেয়েরা আছে যারা এই বেরিবেরির আসামি এবং তারা এই রোগটাকে লুকানোর জন্য হয়তো 8 শার্ট পাজামা পরে পার খোলাভাবটা ঢাকার জন্য বা লুটিয়ে কাপড় পরেন, যাতে তার পায়ের বিকৃতিটা দেখা না যায়। এইটা তিনি সেখানে বসে অবলোকন করলেন এবং তিনি সবসময়
চাইছে দেখতেন যে কারা আসছে কারা যাচ্ছে, কে কী রকমের ঘরের, কে সম্ভ্রান্ত ঘরের, কে মধ্যবিত্ত ঘরের, কে দরিদ্র ঘরের। এবং তার সবচেয়ে দুঃখ লাগতো একটি মেয়ের জন্য, যে মেয়েটি ছিল খুবই পীড়িত এবং তার সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। তার দুটি ছেলে মেয়ে নিয়ে সে রাস্তা দিয়ে হেঁটে যেত। হয়তো সে খুব ক্লান্ত ছিল, তার সেখানে যেতে ইচ্ছে করতো না, তারপরও তাকে যেতে হতো, কারণ তার ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। এই যে জিনিসগুলো লেখক ওখানে বসে করলেন, অবলোকন করতেন, সেই সমস্ত বিষয়গুলো তিনি আবার তার উপস্থাপনার মাধ্যমে তুলে এনেছেন। তারপর একদিন তিনি দেখলেন যে অনেক লোক, কয়েকজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের দেখে তার মনে একটু ভরসা আসলো যে আমি একটু হেঁটে আসি। যেহেতু তিনি দেওঘর নামক একটি নতুন জায়গায় গিয়েছিলেন বাড়ি পরিবর্তনের জন্য, তাই তিনি চিন্তা করলেন যে আমি ঘরে বসে না থেকে একটু রাস্তায় হেঁটে আসি। যেহেতু লোক রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, তাই তিনি চিন্তা করলেন যে আমি একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। তো তিনি একা একা বের হলেন রাস্তা হেঁটে, এবং তিনি অনেক রাস্তায় পথে পথে ঘুরলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, যখন তিনি বাড়ির পানে আবার ফিরে আসছেন, তখন তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন যে একটা কুকুর তার পিছন পিছন আসছে। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন যে একটি কুকুর তার পিছনে পিছনে আসছে। তখন তিনি কুকুরটার সাথে কথা বললেন, কিরে তুই কি আমার সাথে যাবি? তুই আমার সাথে বাড়ি পর্যন্ত আমাকে পৌঁছে দিবি? তখন কুকুরটা লেজ নাড়লো। তখন তিনি ভাবলেন যে যাক, কথা বলার একটা সঙ্গী হয়েছে, যার সাথে কথা বলতে বলতে বাড়ি পর্যন্ত পৌঁছানো যাবে। তখন তিনি কুকুরটাকে সাথে নিয়ে বাড়ির গেট পর্যন্ত আসলেন, এবং যখন তিনি বাড়ির গেটে আসলেন, তখন তিনি কুকুরটাকে বললেন যে তুই আমার সাথে বাড়ির ভিতরে চল। কিন্তু কুকুরটা গেটের কাছে দাঁড়িয়ে থাকলো। সে তখন লেজ নাড়তেছিল, যার মানে যে কী হয় সেটা লেখক তখন বুঝতে পারলেন না, তার ভাষা লেখক বুঝতে পারলেন না। কিন্তু তিনি দেখলেন যে কুকুরটা সেখানে দাঁড়িয়ে আছে। তখন তিনি বাড়ি থেকে যে চাকর আলো নিয়ে আসলো তাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি তাকে বললেন যে ওকে ভিতরে ঢুকতে দিও এবং ওকে খেতে দিও। এই যে কুকুরটা, এই কুকুরটাকে এখানে অতিথি হিসাবে উপস্থাপন করা হয়েছে। এই যে কুকুরটার সাথে পথে লেখকের হঠাৎ করে দেখা হলো, লেখকের সাথে পরিচয় হলো, সেই কুকুরটাকেই লেখক অতিথি হিসাবে এখানে বর্ণনা করেছেন, তাকেই তিনি অতিথি করেছেন। এখানে একটা কুকুর অতিথি হিসেবে অতিথি হয়েছে, কোনো মানুষকে নয়। এবং সেই কুকুরটির সাথে লেখকের যে কি ভালোবাসা বা মহত্ববোধের সম্পর্ক তৈরি হলো, সেটাই আজকে আমরা জানব। তো শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে শুনো যে কীভাবে একটা কুকুর একজন মানুষের সাথে বন্ধুত্ব তৈরি হলো, এবং ধীরে ধীরে তার মনের অনেকটা জায়গা জুড়ে এই কুকুরটা অবস্থান তৈরি করলো। তো লেখক যখন চলে আসলেন, তখন তারা কুকুরটার কথা মনে ছিল না। পরে তিনি তখন চাকরকে জিজ্ঞেস করলেন যে কুকুরটা বাড়ির ভিতরে ঢুকেছিল কিনা। তখন চাকর তাকে বললো যে না, কুকুরটা গেট থেকেই চলে গেছে। পরের দিন সকালে যখন লেখক আবার গেটের বাইরে আসলেন, তখন এসে তিনি দেখেন যে সেই আগের দিনে তার সেই অতিথি সেই গেটের বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে, এবং তাকে দেখে লেজ নাড়ছে যে তাকে তার সাথে বেড়াতে যাবে। তখন লেখক তাকে বললেন, কিরে তোকে কালকে নিমন্ত্রণ করলাম, এনে কেন? জবাবে সে কী করলো, লেখকের মুখ পানে চেয়ে রইল এবং লেজ নাড়তে লাগলো। তখন লেখক বলল যে আজকে তুই খেয়ে যাবি, না খেয়ে যাস না কিন্তু, বুঝলি? কুকুরটারে সে শুধু লেজ নাড়লো, মানে তার মানে এটাই বুঝাইতে চাইলো কুকুরটা যে সত্যি বলছে কিনা। তখন লেখক রাত্রে তার চাকরকে ডেকে বললো যে অতিথি আসলে তাকে যেন পেট পুরে খেতে দেওয়া হয়। লেখক ভাবলো যে তার যেহেতু সে যেখানে আছে সেখানে অনেক প্রচুর পরিমাণে খাবার দাবার বেঁচে যায়, রান্না করা খাবার, তাহলে তাকে কুকুরকে খেতে দিলে সেটা কারো আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল, এবং গুরুতর আপত্তি ছিল। কার ছিল? মালিনীর। মালিনীর সেই যে প্রাচীর ঘেরা বাগান ঘেরা বাড়ির যে মালি ছিল, তার মালিনীর ঘোর আপত্তি ছিল। কারণ কি, এই যে খাবারটা বেঁচে যেত, সেই খাবারটা মালিনী নিজে নিয়ে যেত, কারণ মালিনীর বয়স কম ছিল এবং সে খাবারের ব্যাপারে ছিল নির্বিকার চিত্ত। তাই সে যে খাবারটা বেঁচে যেত, সে পুরো খাবারটাই চেঁচে বুচে নিয়ে যেত। তাই সে অতিথিকে সেই খাবারের ভাগ দিতে চাইতো না। এটা লেখক প্রথমে বুঝতে পারেনি। সে ভেবেছে যে আমি অতিথিকে নিমন্ত্রণ করেছি, তাকে অবশ্যই খেতে দেওয়া হবে। সে যেহেতু চাকরদের নির্দেশ দিয়েছিল যে ওকে পেট পুরে খেতে দেবে, তখন সে ভেবেছিল হয়তো চাকরে তাকে নিশ্চয়ই পেট পুরে খেতে দেবে। এখানে আমরা দেখি, এই পর্যায়ে সে দেখি যে অতিথিকে যখন লেখক বাড়ির ভিতরে ডাকলো,
তখনও সে কেন বাড়ির ভিতরে ঢোকার ভরসা পেল না। এইখানে একটা প্রশ্ন আমাদের আসে এখানে যে কেন সে বাড়ির ভিতরে ঢোকার ভরসা পেল না। এখানে আমরা একটু লিখে দেখি যে কি প্রশ্ন এখানে আসতে পারে। অতিথি ভিতরে ঢোকার অতিথি ভিতরে ঢোকার ভরসা পেল না কেন। এখানে আমরা যদি এই প্রশ্নটার উত্তর আমি একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম যে কেন অতিথি ভিতরে ঢোকার ভরসা পেল না। সে মালিক বউয়ের ভয়ে ভিতরে ঢোকার ভরসা পেল না, কারণ যেহেতু ওই বেঁচে যাওয়া খাবারের একজন বড় অংশীদার বা ভাগিদার ছিল মালিক বউ, তাই সে চাইতো না যে ওই খাবার থেকে কুকুরটাকে সে ভাগ দেবে, তাই অতিথি ভিতরে ঢোকার ভরসা পেল না। লেখক তাকে ভরসা দেওয়া সত্ত্বেও সে ভিতরে ঢোকার ভরসা পেল না মালিক বউয়ের মারধরের ভয়ে। তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নটা আমরা সমাধান পেয়ে গেছি যে কেন অতিথি ভিতরে ঢোকার ভরসা পেল না। যেহেতু মালিক বউ তাকে মেরে ধরে তাড়িয়ে দিত, তাই সেই ভয়ে সে ভিতরে ঢোকার ভরসা পেল না। এবং মালিক বউ যে তাকে মেরে ধরে তাড়িয়ে দিত, তাতে তার লেখকের বাড়ির যে চাকর বাকর ছিল তাতে সায় ছিল, যার কারণে অতিথি ভয় পেয়ে ভিতরে ঢোকার ভরসা পেল না। তখন লেখক সে ঘটনা তখনও জানতো না যে মালিক বউ তার খাবারের এত বড় ভাগীদার ছিল এবং সে অতিথিকে ভিতরে ঢোকার অনুমতি দেয়নি বা ভিতরে ঢুকলে তাকে মারধর করে বের করে দিত, সেটা লেখক তখনও জানতো না। তখন চমচে পরের দিন আবার সেই অতিথির সাথে বা কুকুরটার সাথে বাইরে বেড়াতে গেল। তখন কুকুরটার সাথে সাথে যখন যাচ্ছিল তখন তিনি জিজ্ঞেস করলেন, কিরে আজকে মাংসটা কেমন হলো, হাড্ডিগুলো চিবিয়েছিস তো? তখন কুকুরটা শুধু লেজ নাড়তে লাগলো। তখন লেখক ভাবলেন যে হয়তো মাংসটা খুব ভালো হয়েছিল, যার জন্য কুকুরটা লেজ নাড়ছে, কুকুরটা খেয়ে তৃপ্ত হয়েছে যার কারণে লেজ নাড়ছে। আসলে কুকুরটা তো খেতেই পায়নি, কারণ মালিক বউ তাকে খেতে দেয়নি। এরপর কি করলো, এরপর হঠাৎ করে লেখকের শরীরটা খারাপ হয়ে গেল এবং তিনি দিন দুই নিচে নামলেন না বা বেড়াতে গেলেন না, কিন্তু অতিথি রোজ এসে সামনের উঠোনে বসে থাকতো। তিনি একদিন চাকরকে ডেকে বললেন যে এই খেতে দেওয়া হয়েছে বা ওকে কি তোমরা খেতে দিয়েছো? তখন চাকর বললেন যে না, ওকে যে মালিক বউ তাড়িয়ে দিয়েছে। তখন তিনি বললেন যে তখন তিনি কুকুরটার মুখের দিকে তাকিয়ে দেখলেন যে কুকুরটার চোখ দুটো ভেজা ভেজা এবং সে যেন কিছু নালিশ জানাচ্ছে লেখকের কাছে। এই যে মালিক বউ তাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, তার জন্য হয়তো বা সে কিছু নালিশ জানাচ্ছে, কারণ তার আগে সে কুকুরটাকে ডেকে এনে চাকরদের সাথে তাকে চাকরদের একটা নির্দেশ দিয়ে বলেছিল যে তো কুকুরটাকে খেতে দিও। যখন খেতে দেওয়া হয়েছে তখন কুকুরটা কিছুটা ভরসা পেয়েছিল এবং সে সেখান থেকে যায়নি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে সেখানে থেকে গিয়েছিল। কিন্তু পরে যখন মালিক বউ তার উপরে অত্যাচার করলো, মারধর করলো, তখন সে সেখান থেকে চলে গেল। এখানে আরও একটা প্রশ্ন আমরা পাই যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন কি? আতিথ্যের মর্যাদা লঙ্ঘন কি? এখানে আরেকটা প্রশ্ন হলো আতিথ্যের মর্যাদা লঙ্ঘন কি? এই যে আগের দিন লেখক কুকুরটাকে ডাকলো এবং চাকরকে নির্দেশ দিয়ে তাকে খাবার দেওয়ার কথা বললো। যখন কুকুরটাকে খাবার দেওয়া হলো এবং সে পেট পুড়ে খেয়েও ওখান থেকে গেল না, সেটাই হলো আতিথ্যের মর্যাদা লঙ্ঘন। এখানেই লেখক এই কথাটা উপস্থাপন করেছেন যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে অতিথি থেকে গেল এবং পরের দিন যখন সে আবার দেখলো যে সে সেই উঠোনে বসে আছে এবং তার জন্য অপেক্ষা করছে, যখন তিনি চাকরদের ডেকে বললেন যে ওকে আবার খেতে দিও, কিন্তু তখন তাকে আর খেতে দেওয়া হয়নি। মালিক বউ তখন তাকে মেরে ধরে তখন সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল।
পরে যখন সে কুকুরটাকে প্রশ্ন করলো যে তুই কি খেয়েছিস, পেট করে খেয়েছিস, তখন কুকুরটা তার দিকে, তার তো মনে হলো কুকুরটা যখন তার দিকে তাকিয়েছিল তার চোখ তো হঠাৎ ভেজা ভেজা মনে হলো, কিছু যেন তার কাছে নালিশ জানাতে চায়। তখন তে চাকরকে দেখে জিজ্ঞেস করলো যে ওকে কি খেতে দেওয়া হয়েছিল, তখন চাকর বললো যে না, মালিকও ওকে মেরে তাড়িয়ে দিয়েছে। যে তখন লেখক বুঝলেন যে কুকুরটা অতিথি খেতে পেলে, তাই তার চোখে তো ভেজা ভেজা ছিল। এবং পরে সেই অতিথিকে ডেকে আনা হলো এবং তাকে খেতে দেওয়া হলো। তখন যখন লেখকের শরীর ছাড়লো না, তারপরও যখন লেখকের শরীর ছাড়লো না, তখন দেওঘর থেকে বিদায় নেওয়ার সময় এসে গেল এবং তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার সময় এসে গেল। তখন যখন তার সমস্ত মালামাল বাধা সাদা হলো এবং সেখান থেকে তিনি চলে আসবেন, গাড়ি এসে দাঁড়ালো গেটের কাছে এবং সেই গাড়িতে সব মালামাল তোলা হয়, তখন অতিথি দৌড়ে দৌড়ে তাদের সাথে সেই মালামালের তদারকি করতেছিল। তখন অতিথি বুঝতে পারে নাই যে তার যে এই পরম নির্ভরতার মানুষ, পরম বন্ধু বা মমতা বা ভালোবাসার মানুষ আছে লেখক, সে চলে যাচ্ছে, এটা কখনো অতিথি বুঝতে পারে নাই। এবং সেই গাড়িতে করে মালামাল নিয়ে লেখক যখন রেল স্টেশনে এসে পৌঁছালো, অতিথি সেই গাড়ির সাথে সাথে দৌড়ে রেল স্টেশনে চলে আসলো। এবং যখন লেখক গাড়িতে উঠলো, ট্রেনে উঠলো এবং ট্রেন ছাড়ার জন্য যখন 1 মিনিট বাকি আছে, তখন অতিথি সেখানে দাঁড়িয়েছিল এবং যারা লেখককে তুলে দিতে এসেছিল ট্রেনে সবাই বকশিস পেল, শুধু অতিথি একা বকশিস পেল না। এখানে লেখক এটা উল্লেখ করেছেন যে সবাই বকশিস পেল, শুধু অতিথি বকশিস পেল না। এবং যখন ট্রেন ছাড়লো তখন সেই ঝাপসা কাচের ভিতর দিয়ে লেখক তাকেই দেখলেন যে অতিথি তখনও সেখানে দাঁড়িয়ে আছে। তখন যখন ট্রেন ছেড়ে যাচ্ছিল, তখন লেখকের মনের মধ্যে বাড়িতে ফিরে যাওয়ার কোনো আগ্রহ সে খুঁজে পাচ্ছিল না। কারণ একটা কুকুরের প্রতি লেখকের যে মমত্ব বা ভালোবাসা তৈরি হয়েছিল, যার কারণে লেখক যে বাড়ি ফিরে যাচ্ছেন এতদিন পর, সেই বাড়ি যাওয়ার কোনো আগ্রহ তার মনের মধ্যে ছিল না। কারণ কুকুরটার প্রতি তার অজস্র ভালোবাসা এবং মমত্ববোধ তৈরি হয়েছিল। তো শিক্ষার্থীরা আমরা এখানে কি দেখি যে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু একটা পশুর সাথে একজন মানুষের বন্ধুত্ব বা মমত্ববোধ বা ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে। তাই আমরা এই পাঠ থেকে এটাই শিক্ষা নেব যে কোনো প্রাণীকে, কোনো জীবকে আমরা কষ্ট দেব না, তাদেরকে আঘাত করব না, তাদের প্রতি আমরা মানবতা প্রদর্শন করব, তাদের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করব এবং আমরা তাদের প্রতি মহানুভবতার পরিচয় দেব। এখানে একজন অসুস্থ মানুষের সাথে একটা কুকুরের যে ভালোবাসা বা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, যেটা লেখকের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে, সেটার কথা এখানে উপস্থাপন করা হয়েছে। এক্ষেত্রে এই পাঠে আমরা যে আলোচনা করলাম, তার থেকে আমরা এই কথাটা এই করে রাখি, মানুষের সাথে মানুষের যেমন ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে, তেমনি করে একটা প্রাণীর সাথেও মানুষের ভালোবাসা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে। সেটা সে যে প্রাণী হোক, কুকুর হোক, বিড়াল হোক, বন্য প্রাণী হোক, গৃহপালিত প্রাণী হোক, যার সাথে হোক, মানুষের সাথে। কারণ যুগ যুগ ধরে মানুষ এবং বিভিন্ন ধরনের পশু পাখি প্রাণী পাশাপাশি বসবাস করে আসছে এবং তারা হয়তো কথা বলতে পারে না, কিন্তু তাদের বিভিন্ন আচরণ অঙ্গভঙ্গির মাধ্যমে তারা একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারে এবং নিজেদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে এটাই আশা রাখবো যে এই পাঠ শেষে আমরা এর থেকে এইটি শিক্ষা নেব যে কোনো প্রাণীর প্রতি আমরা কোনো কঠোরতা প্রদর্শন করব না, নিষ্ঠুরতা প্রদর্শন করব না। প্রাণীর প্রতি আমরা মমত্ববোধ প্রদর্শন করব এবং প্রাণীর প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করব এবং সকল প্রাণী মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টিছেড়া জীব, তাই মানুষ হয়ে আমরা যেন কোনো প্রাণীর প্রতি কোনো অসৎ আচরণ না করি, নিষ্ঠুর আচরণ না করি এবং তাদের সাথে ভালো আচরণ এবং মমত্ববোধ, ভালোবাসা এই সম্পর্ক আমরা তাদের সাথে তৈরি করি, এই আশা আমি তোমাদের প্রতি রাখবো। এখানে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার এই অতিথির স্মৃতি গল্পটা উপস্থাপন করেছেন, তার থেকে আমরা এই শিক্ষা নেব। তো শিক্ষার্থীরা, আজকে আমি এটা নিয়ে তোমাদের সাথে যে আলোচনা করলাম সেটা তোমরা পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য করে এর মূল অংশ, শিরোনাম এবং এর থেকে কী কী প্রশ্ন বের হয়ে আসতে পারে, এটা নৈর্ব্যক্তিক হতে পারে বা জ্ঞানমূলক, অনুধাবন, দক্ষতা, যাই হোক, সেটা তোমরা নিজেরা একটু বাসায় আয়ত্ত করবে। এবং আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন রেখে এখানে আজকে বিদায় নেব। এই পাঠ শেষে পরবর্তীতে আমরা অন্য পাঠ নিয়ে আলোচনা করব যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অতিথির স্মৃতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঋতু প্রিয় শিক্ষার্থী, আজকে এই দুটো প্রশ্ন আমি তোমাদের কাছে রেখে আজকের পাঠ আমি শেষ করবো। যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথির স্মৃতি গল্পটির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত, এবং 2 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন। নিশ্চয়ই এই পাঠ থেকে আমরা কিছু শিখতে পেরেছি এবং নিজেরা বাসায় বসে তোমরা কিছু আরও পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য রেখে কিছু শেখার চেষ্টা করবে এবং তার থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বের করে নিয়ে আসতে পারবে এবং নিজেরা চেষ্টা করবে যাতে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজেরা আয়ত্ত করতে পারো। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আশা করি কলেজকাঠি বিএম একাডেমি অনলাইন স্কুলের সাথে সবাই থাকবে এবং ভবিষ্যতে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।